আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য আমি নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমরা অলরেডি জানো যে আমরা প্রথম অধ্যায় শেষ করেছি, অর্থায়নের সূচনা, ইন্ট্রোডাকশন অফ ফিনান্স, অর্থায়নের সূচনা। এই অধ্যায়টা আমরা শেষ করেছি। আজকে আমরা তোমাদের সামনে যে অধ্যায় নিয়ে এসেছি সেটা হলো তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য, টাইম ভ্যালু অফ মানি। এবং তোমরা জানো, বিশেষ করে যারা বিজনেস স্টাডিজ গ্রুপ থেকে এসেছো, এসএসসিতে যারা এই সাবজেক্টটা পড়েছো, যে টাইম ভ্যালু অফ মানি, এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই অধ্যায়টা আসলে ফিনান্সের বেসিক অধ্যায়, এবং ফিনান্স সম্বন্ধে বা ফিনান্সের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য যে অধ্যায়টার থেকে আমাদের বেশি ধারণা রাখতে হবে বা যে অধ্যায়টা আমাদের বেশি পড়তে হবে, সেটা হলো এই তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেক বন্ধুরা জয়েন করে ফেলেছো। যারা যারা জয়েন করেছো, তোমরা তোমাদের রোল নাম্বারটা লিখে দাও, কারা কারা জয়েন করেছো। অনেকেই জয়েন করে ফেলেছে। তোমরা তোমাদের রোল নাম্বারটা কমেন্টস সেকশনে লিখে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের সাথে তোমরা কারা কারা আজকের ক্লাসে অংশগ্রহণ করতেছো। এবং তোমাদের কাছে অনুরোধ, তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, তোমাদের নিজেদের ওয়ালে শেয়ার করে দাও। আমিও ক্লাসটা শেয়ার করে দেই, বিভিন্ন গ্রুপে আমি ক্লাসটা শেয়ার করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও শেয়ার করে দাও। খুব দ্রুত শেয়ারের কাজটা আমরা শেষ করব। যারা যারা আজকে ক্লাসে অংশগ্রহণ করছো, সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বলেছি যে আজকে আমরা নতুন একটা অধ্যায় শুরু করব, সেটা হলো টাইম ভ্যালু অফ মানি। এবং এই অধ্যায়টা থেকে প্রতি বছরই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই আমাদের সাথে জয়েন করেছে এবং অনেকেই ক্লাসটা শেয়ার করে দিয়েছে, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই ক্লাস থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো বা আজকের ক্লাসের আমাদের শিখন ফল কি, আমরা যদি সেটা একটু দেখি। ওয়ালে শেয়ার করে দাও, আমিও ক্লাসটা শেয়ার করে দিই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাস থেকে কি কি জিনিস শিখতে পারবো বা আমাদের আজকের ক্লাসের শিখন ফল কি, আমরা সেই বিষয়টা একটু দেখার চেষ্টা করি। আজকের ক্লাস থেকে আমরা অর্থের সময় মূল্য কি সেটা ব্যাখ্যা করতে পারবো। অর্থের সময় মূল্য জানার প্রয়োজনীয়তা, অর্থাৎ হোয়াই শুড ইউ নো দ্য টাইম ভ্যালু অফ মানি, সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো। অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি, সেই ধারণাটা আমরা আলোচনা করতে পারবো। আমরা আজকের ক্লাস শেষে আমরা সময়রেখা একটা নিজেরা ড্র করতে পারবো, আঁকতে পারবো, এবং সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ এই সম্পর্কিত গাণিতিক সমস্যা আমরা সমাধান করতে পারবো। তো আমি প্রথম টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের প্রথম টপিক হলো অর্থের সময় মূল্য কি। তো এইটা তোমাদেরকে জানানোর আগে আমি এখন তোমাদের একটা মিউজিক শোনাবো, তোমরা বলবা যে এই মিউজিকটা কিসের। আমার বিশ্বাস সবাই এটা বলতে পারবা, তাহলে আমরা শুনি। সেটা হলো টাইম ভ্যালু অফ মানি। আমরা মিউজিকটা শুনতেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মিউজিকটা শুনলাম, তোমরা এখন বলো এই মিউজিকটা কিসের। এই মিউজিকটা শোনার দ্বারা আমাদের কি মনে হচ্ছে, উত্তর দেওয়ার চেষ্টা করো। হ্যাঁ, অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে। মাত্র যে আমরা মিউজিকটা শুনলাম, এই মিউজিকটা হলো আমাদের, এই মিউজিকটা শোনার সাথে সাথে আমাদের চাঁদ রাতের কথা মনে পড়ে, তাই না? এই মিউজিকটা যখনই আমরা শুনি, তখনই আমাদের সেই ঈদের আগের রাত বা ঈদের দিনের কথা মনে পড়ে। তো আমি এখন তোমাদের কাছে প্রশ্ন রাখতেছি যে তোমরা এখন যদি চোখ বন্ধ করে
ঈদের দিনকে কল্পনা করো, তাহলে ঈদের দিনের কোন জিনিসটা তোমাদের সামনে আসে যেটা আমাদের এই ফিনান্স বিষয়ের সাথে জড়িত। আমি আবারও বলতেছি, এই যে মাত্র মিউজিকটা তোমরা শুনলা, আমি মিউজিকটা তোমাদেরকে আবার একটু শোনাই। এই মিউজিকটা শোনার সাথে সাথে এমন কোন বিষয় তোমাদের সামনে চলে আসে যেটা ফিনান্সের সাথে জড়িত। আমরা মিউজিকটা তোমাদেরকে আমি এখন আবার শোনাবো, তোমরা মিউজিকটা ভালো করে শুনবে, শোনার পর তোমরা বলবা এই মিউজিকটা শোনার সাথে 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 তোমাদের কোন বিষয়টা সামনে চলে আসে যেটা ফিনান্স সাবজেক্টের সাথে জড়িত। আমরা মিউজিকটা শুনলাম শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা বলবা যে এই যে মিউজিকটা শোনার সাথে সাথে অবশ্যই আমাদের ঈদের দিনের কথা মনে পড়ছে, আমার বিশ্বাস সবাই একমত। তো ঈদের দিনের কোন বিষয়টা, ঈদের দিনের কোন বিষয়টা তোমাদের সামনে এখন মনে পড়তেছে চোখ বন্ধ করার সাথে সাথে, যেইটা আমাদের এই ফিনান্স সাবজেক্টের সাথে জড়িত। একজন উত্তর দিয়েছে, নাহিদ হাসান উত্তর দিয়েছে ঈদের কেনাকাটা। ঈদের দিনে তো আসলে আমরা কেনাকাটা করি না। ঈদের দিনে এমন কি বিষয়, ঈদের দিনের একটা কমন বিষয় বলো আর যেইটা আমরা এই মিউজিকটা শোনার সাথে সাথে আমাদের চোখের সামনে ভেসে উঠছে এবং এই বিষয়টা আমাদের এই ফিনান্স সাবজেক্টের সাথে জড়িত। বলো ঈদের দিনের কোন বিষয়টা। একজন লিখছো স্যার ঈদের গান। ঠিক আছে, আমরা ঈদের গানই শুনেছি, কিন্তু প্রশ্নটা কিন্তু ছিল যে ঈদের দিনের কোন বিষয়টা তোমাদের এখন সামনে মনে পড়তেছে যেইটা আমাদের ফিনান্স বিষয়ের সাথে জড়িত। অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো, আমি দেখতেছি অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো। রাইট, শোয়েব আল হাসান, শোয়েব আল হাসান তোমার উত্তর সঠিক, তুমি যেটা বলছো সেটা উত্তর সঠিক, সেটা হলো সালামি। রাইট, ঈদের দিনে আমাদের সবচেয়ে মানে কি বলবো আকর্ষণীয় যেই টার্ম সেটা হলো আমাদের সালামি। ঈদের দিনের সবচেয়ে আকর্ষণীয় যে টার্মটা সেটা হলো সালামি। অনেক উত্তর দিয়েছে, কাউসার আহমেদ, আন্নি, নাহিদ, তুর্ন, মেহেদি হাসান, স্বাধীন খান, অনেকে উত্তর দিয়েছ সঠিক, তোমাদের উত্তর সঠিক। যে ঈদের দিনে আমাদের সবচেয়ে কমন যে বিষয়টা সামনে চলে আসে যখন আমরা ছোট ছিলাম সেটা হলো আমাদের সালামি, অর্থাৎ সালামিটা আমাদের সবার সামনে চলে আসে ঈদের দিনে আর কি। তো এখন তোমাদের আমি একটা গল্প বলবো, যে এই গল্পটা আমাদের এই অধ্যায়ের সাথে জড়িত এবং এই অধ্যায়টা আমাদের বুঝতে হলে বা অর্থের সময়মূল্য কি সেটা জানতে হলে আমাদের এই গল্পটা জানতে হবে। আমার একটু মানিব্যাগটা একটু দাও তো রিফাত। আমি তোমাদের এখন একটা গল্প বলবো, এই গল্পটা তোমরা সবাই খেয়াল করো। আমি তোমাদেরকে এখন আর সালামি দিতে পারবো না, ভার্চুয়ালি হয়তো সালামি দেওয়া সম্ভব। আমি তোমাদেরকে কিছু সালামি দেখাই। যে আমি জানি না যে এখন তোমরা সর্বোচ্চ কত সালামি পাইছো, আশা করা যায় এখন 100 টাকার নিচে কেউ হয়তো সালামি পাও না, এই 100 টাকার উপরেই সালামি পাও। কিন্তু আমাদের সময় আমাদের মনে আছে আমরা এই যে 2 টাকার নোট, শহীদ মিনারের যে ছবি, এই 2 টাকার নোটও আমরা ঈদের দিন সালামি পাইছি। আমাদের সময় আমরা এই যে 50 টাকার নোটও সালামি পাইছি, 5 টাকার নোট সালামি পাইছি, 20 টাকার নোট সালামি পাইছি। কদাচিৎ আমরা 100 টাকা 500 টাকার নোট সালামি পাইতাম। মানে আমরা যখন ছোট ছিলাম, আমাদের 19 জেনারেশনের অর্থাৎ 90 দশকের আমরা যারা ছেলে পেলে, আমাদের সময় আমরা 1 টাকাও সালামি পাইছি, 5 টাকা পাইছি, 2 টাকা পাইছি, 10 টাকা পাইছি। একেবারে হাইয়েস্ট আমরা যে সালামি পাই সেটা হলো 100 টাকা, এরকম পাইতাম। 500 টাকা পাওয়া মানে বিশাল ব্যাপার, বড় লোকের আলাপ সালাম। যাই হোক, এই যে আমরা ঈদের দিনে যে সালামি পাই, এই ঈদের দিনে যখন আমরা সালামিটা পাইছিলাম তখন সালামিটা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু 90 দশকের ঘটনা বলছি, অর্থাৎ আমরা যখন ক্লাস 1-2তে পড়ি, ধরো সেই 95-96 সালের ঘটনা। তো আমরা যখন এই 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা যাই পাই, আমরা এই সালামিটা নিয়ে আমরা সরাসরি দোকানে চলে যেতাম। তখন আমাদের ঈদের দিন মেলা বসতো এবং ওখানে এক ধরনের খেলনা পিস্তল পাওয়া যেত, টিনের, সম্ভবত টিনের একটা পিস্তল পাওয়া যেত, ওইটার দাম ছিল 10 টাকা। আমি চোখ বন্ধ করে এখনও আমি বলতে পারি যে আমার মনে আছে কোনো এক ঈদে
খেলনা পিস্তল বোধহয় ওঠে না, আমি যে কি কান্নাকাটি করছি। পরে আমার আম্মা আর এক বাজারে নিয়ে, আর এক এলাকায়, মানে ওখানে নিয়ে আমাকে সেই পিস্তল, খেলনা পিস্তল, ওখানে মানে ওইটা ট্রেন্ড ছিল, মানে ওখানে একটা ফ্যাশন ছিল। বা ওই সময় আমরা যারা ছেলেপুলে ছিলাম 90 দশকের 19 জেনারেশনের, তো আমাদের ওখানে একটা কমন ছিল যে মানে ঈদের দিন আমাদের পিস্তল থাকবেই, খেলনা পিস্তল। তো 10 টাকা দিয়ে আমরা ওই খেলনা পিস্তলটা কিনতাম। আর পিস্তলের কার্টিশ পাওয়া যেত, 1 টাকা দামের কার্টিশ। ওইটা ওই যে পিস্তলের ভিতরে ঢুকাইয়া, খেলনা পিস্তলের ভিতরে ঢুকাই পরে চাপ দিত, টাস টাস করে শব্দ হইতো। একজন আরেকজনকে আমরা আর কি মজা করতাম। তো এবং ওখানে ওই সময় আমার মনে আছে, ওই সময় আমাদের এক ধরনের চুইনগাম পাওয়া যেত 5 টাকা দামের, ওটা বলা হয়তো কালারের চুইনগাম, মানে চুইনগামের প্যাকেটটা ছিল কালার কোম্পানির। ওখানে তোমার 10 পিস চুইনগাম থাকতো, 5 টাকায় 10 পিস চুইনগাম ছিল। এরপর আমরা এক ধরনের বেলুন কিনতাম। বেলুনের সিস্টেমটা এরকম ছিল, আমরা ফু দিয়া বেলুনটা ফুলাই দিতাম, আর ছাইড়ে দিলে ওখানে একটা বাঁশি থাকতো, সামনে একটা শব্দ হইতো। ওইটা আমরা 5 টাকা দিয়ে কিনতাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি 90 দশকের ঘটনা বলতেছি, 95-96 সালের ঘটনা। তখন আমরা 10 টাকা দিয়ে যে খেলনা পিস্তল কিনতাম, বা আমরা যেই বেলুন বাঁশিটা 5 টাকা দিয়ে কিনতাম, আজকে 2020 সালে ক্যান উই পারচেজ দ্য সেম প্রোডাক্ট অ্যাট দ্য সেম কস্ট? আমরা কি 95-96 সালে যেই টাকা দিয়ে আমরা 10 টাকা দিয়ে খেলনা পিস্তল, 5 টাকা দিয়ে ফুলানো বাঁশির বেলুন কিনেছি, ওটা কি আজকে 2020 আমরা কিনতে পারবো? দিস ইজ কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। অর্থাৎ আজকে সেই খেলনা পিস্তলের দাম প্রায় 50 টাকার কাছাকাছি, সেই বাঁশি বেলুনের দাম কমপক্ষে 10 থেকে 15 টাকা। ওই সময় আমরা যেই জিনিস 10 টাকা দিয়ে কিনেছিলাম, আজকে সেইটার দাম 50 টাকার কম না। আমার স্পষ্ট মনে আছে, ছোটবেলায় আমরা আলু কিনেছিলাম 5 টাকা কেজি, পেঁয়াজ কিনেছিলাম 10 টাকা কেজি। কিন্তু আজকে তুমি বাজারে গিয়ে 5 টাকা 10 টাকায় কি আলু পেঁয়াজ কিনতে পারবা? আমরা কিছুদিন আগে দেখেছি পেঁয়াজ মামা আমাদেরকে সেঞ্চুরি করাই দেখাইছে, 3 সেঞ্চুরি পর্যন্ত গিয়েছে, তাই না? আলু মামা তো এখনো প্রায় হাফ সেঞ্চুরির জায়গায় আছে। তার মানে আমরা কি বলতে পারি, যে ছোটবেলায় আমরা যেই জিনিসটা যেই টাকা দিয়ে কিনেছি, বড় হয়ে 5-10 বছর, 15-20 বছর পর আজকের দিনে আমরা সেই জিনিসটা সেই টাকা দিয়ে কিনতে পারতেছি না। একেবারে সেম ঘটনা আজকে 2020 সালে আমরা যেই জিনিসটা 100 টাকা দিয়ে কিনতে পারবো, তোমরা 100% শিওর থাকো, আফটার 10 ইয়ার্স, আফটার 5 ইয়ার্স or after 15 years we will not be able to purchase the same product at টাকা 100 after 10 years। অর্থাৎ আজকে যে জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনেছি, 10 বছর পরে সেই জিনিসটা আমি 100 টাকা দিয়ে কিনতে পারবো না। তার মানে আমরা বলতে পারি আজকের মূল্য আর 10 বছর পরের মূল্য এক কথা না। আজকের মূল্য হলো বর্তমান মূল্য, আর 10 বছর পরের মূল্য হলো ভবিষ্যৎ মূল্য। সো উই ক্যান কল প্রেজেন্ট ভ্যালু অর ফিউচার ভ্যালু আর নট সেম। এইটাই হলো অর্থের সময় মূল্য। মানে সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের পরিবর্তন ঘটে। আমি লাইনটা তোমাদেরকে শিক্ষার্থী বন্ধুরা আবারও বলতেছি, উইথ দ্য চেঞ্জ অফ টাইম দেয়ার ইজ এ চেঞ্জ অফ ভ্যালু অফ মানি। সময় যত চলে যাবে অর্থের মূল্যের তত পরিবর্তন ঘটবে। তার মানে অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি? সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যে পরিবর্তন ঘটে তাকে অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি বলা হয়। অথবা আমরা বলতে পারি আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি মূল্যবান, এই ধারণাটাই হলো অর্থের সময় মূল্য। আবারও বলতেছি, আজকের 1 টাকা সামনের ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি মূল্যবান, এটাই হলো অর্থের সময় মূল্য। আজকে তুমি যেই জিনিসটা যেই বিষয় দিয়ে বা যেইটা দিয়ে, মানে তুমি এখন যেই জিনিসটা যেইভাবে কিনতে পারবা, আমি 100% শিওর সেই জিনিসটা অবশ্যই তুমি ভবিষ্যতে সেই টাকা দিয়ে কিনতে পারবা না। ভবিষ্যতে আমাদের সেই ক্রয় ক্ষমতাটা হ্রাস পাবে, টাকার মূল্য আস্তে আস্তে কমতে থাকবে। আমি আরও একটা উদাহরণ দেই অর্থের সময় মূল্যর। এখন দেখো, তুমি কোনো রিক্সাওয়ালাকে
2 টাকা রিক্সা ভাড়া দিতে পারবা না, অসম্ভব, কাজ্যা লেগে যাবে, মাইরও খাইতে পারো। কোনো অটোওয়ালাকে তুমি 2 টাকা দিতে পারবা না। অটোওয়ালাকে 5 টাকা দিয়ে শান্ত করা গেলেও কোনো রিক্সাওয়ালাকে আজকের 2020 সালে 5 টাকা দিয়ে শান্ত করা যাবে না। ন্যূনতম রিক্সা ভাড়া হলো 10 টাকা। কিন্তু আমার স্পষ্ট মনে আছে, আমি যখন ছোট ছিলাম 3 টাকা রিক্সা ভাড়া দিয়ে আমরা যাতায়াত করেছি, ঠিক আছে? কিন্তু আজকে সেটা সম্ভব না। তার মানে দিন যত যায় আমাদের ক্রয় ক্ষমতা হ্রাস পায়, মানে হলো অর্থের ক্ষমতা বা টাকা পয়সার ক্ষমতা, টাকা পয়সার মূল্য দিনকে দিন কমতে থাকে। তার মানে সময়ের পরিবর্তনে অর্থের মূল্যের যেই পরিবর্তন ঘটে তাকেই আমরা অর্থের সময় মূল্য বলবো। এখন প্রশ্ন হলো, এই অর্থের সময় মূল্য জানার প্রয়োজনীয়তা কি? কেন আমরা অর্থের সময় মূল্য জানবো? অর্থের সময় মূল্য, এই যে আলোচনা তোমাদের করলাম, অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, এগুলো জেনে আমাদের কি হবে? এটার অবশ্যই আমাদের জানতে হবে। অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, এটা জানার অনেক দরকার আছে। প্রথমত অনিশ্চয়তার কারণে আমাদের অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য জানতে হবে। দেন হলো ভোগ অগ্রাধিকার এর কারণে আমাদের অর্থের বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য জানতে হবে। এরপর হলো আমাদের বিনিয়োগের সুযোগের কারণে, বিনিয়োগের সুযোগ বা বিনিয়োগ জানতে হলে আমাদের অর্থের সময় মূল্য জানতে হবে। আর দেন হলো এই মুদ্রাস্ফীতির কারণে আমাদের অর্থের সময় মূল্য জানতে হবে। তাহলে আমি কি বললাম, যে এই 4টা কারণে আমাদের অর্থের বর্তমান মূল্যকে আমরা বেশি পছন্দ করি। আমি তোমাদেরকে কিন্তু কথাবার্তায় বলে দিলাম যে আজকের টাকার মূল্য ভবিষ্যতের টাকার চেয়ে অনেক বেশি প্রিফার করে আমাদের কাছে। আজকের 1 টাকার ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি মূল্যবান। এবং এই অর্থের বর্তমান মূল্যকে আমরা কেন পছন্দ করি, কেন আমরা আজকের টাকাকে গ্রহণ করার চেষ্টা করি, বা কেন অর্থের সময় মূল্য আমরা, এটা আমাদের জানার প্রয়োজন। প্রথম হলো অনিশ্চয়তা বলতে বোঝায় যে ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত, অর্থাৎ 5 বছর পরে কি ঘটবে সেটা কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারে না। যেমন 2020 সালের মার্চ মাসে যেই লোকটা চিন্তা করছিল যে আমি 5টা বাস নামাইয়ে দিলাম, আমার অনেক ইনকাম হবে, কিন্তু 2020 সালের মার্চ মাসের পরেই বাংলাদেশ সহ সারা পৃথিবীতে লকডাউন শুরু হয়ে গেছে। তার মানে মার্চ মাসে যারা অনেক টাকা ব্যবসায় ইনভেস্ট করেছিল তারা কিন্তু ভবিষ্যৎ সম্পর্কে তাদের জানা ছিল না। কিন্তু করোনা এসে সব ব্যবসা কি করে দিয়েছে, সব প্ল্যানিং চেঞ্জ করে দিয়েছে। তার মানে ভবিষ্যৎ অনিশ্চিত, ভবিষ্যৎ সম্পর্কে আমরা জানি না। এই কারণেই আমরা আজকের মূল্যকে পছন্দ করব। ধরো তোমার বাবা তোমাকে অফার দিল যে তোমাকে 40,000 টাকা দিয়ে একটি ল্যাপটপ কিনে দেব, এটা কি তুমি আজকে কিনবে না ভবিষ্যতে কিনবে বলো তো? তোমার বাবা তোমাকে অফার দিল যে বাবা তোমাকে আমি একটা ল্যাপটপ কিনে দেব। এখন প্রশ্ন হলে এই ল্যাপটপটা তুমি কি আজকে নিবে না তুমি 5 বছর পরে নেবে? বলো কে কখন নেবে? আজকে ল্যাপটপটা কি আজকে নেবে 40,000 টাকার, না তুমি ভবিষ্যতে নেবে? হ্যাঁ, অনেকেই বলতেছো যে হ্যাঁ আজকেই নেবে। কেন আজকে নেবে? কারণ ভবিষ্যৎ অনিশ্চিত। এমনও আছে সেই ল্যাপটপের মূল্যটা বেড়ে যেতে পারে, অথবা কোনো কারণে সেই ল্যাপটপটা বাজারে নাও থাকতে পারে। এই জন্য আমরা আজকের টাকাকে প্রেফার করব, আজকের মূল্যকে প্রেফার করব। এরপর হলো ভোগ অগ্রাধিকার বলতে বোঝাচ্ছে কি, মানুষের কিন্তু বার্ধক্য আসে, মানুষের মৃত্যু আসে, পঙ্গুত্ব আসে। এই কারণেই সবাই বলে যে আজকে যা পারো ভোগ করে নাও, আজকে যা পারো তুমি গ্রহণ করো, ভবিষ্যৎ তোমার সেরকম নাও হতে পারে। তুমি যদি চিন্তা করলা যে না আমি 40 বছর পর্যন্ত ভালো কিছু খাবো না, 40 বছর পর থেকে আমি ভালো খাওয়া শুরু করব, কিন্তু এখন তুমি যেই পরিমাণ খাবার খাইতে পারবা 40 বছরের পর বার্ধক্য, পঙ্গুত্ব, বিভিন্ন কারণে কিন্তু তুমি সেটা পারবা না। এই কারণেই বলা হয় ভোগ অগ্রাধিকারের কারণে আজকের মূল্য মানে বর্তমান মূল্যকে সবাই বেশি প্রেফার করে, সবাই বেশি পছন্দ করে। এরপর আসো বিনিয়োগের সুযোগ। তোমাকে একটা অফার দেওয়া হলো যে লটারিতে তুমি 1 লাখ টাকা পাইছো, লটারিতে তুমি 1 লাখ টাকা পাইছো। এখন প্রশ্ন হইল এই 1 লাখ টাকা তোমাকে এই লটারি কোম্পানি তোমাকে আজকেও দিতে পারে, অথবা তুমি ইচ্ছা করলে 1 বছর পরেও নিতে পারো। এখন প্রশ্ন হলো তুমি কি করবা? তুমি কি এই লটারির উপহার হিসাবে লটারির যে টাকা 1 লাখ টাকা তুমি কি আজকে নিবে না 1 বছর পরে নিবে? আমার বিশ্বাস সবাই আমার সাথে একমত হবা, আজকেই 1 লাখ টাকা নেবা।
কারণ 1 বছর পরে কেন নেবে না? এই কারণেই নেব না, এই 1 লাখ টাকা কিন্তু আমি ইচ্ছা করলে ব্যাংকে রাখতে পারি, তাই না? অর্থাৎ আমি এই 1 লাখ টাকা আমি ব্যাংকে বিনিয়োগ করতে পারি। তো 1 বছর পরে তোমাকে তারা তো 1 লাখই দেবে, বাট তুমি যদি এই 1 লাখ টাকা আজকে নিয়ে ব্যাংকে রাখো, দেন তুমি 1 বছর পরে এই 1 লাখ টাকার চেয়ে আরও বেশি টাকা পাবে, রাইট? এটাকে বলা হয় বিনিয়োগের সুযোগ। এই কারণেই মানুষ বর্তমানে টাকাকে বেশি গুরুত্ব দেয়। বর্তমানের যে টাকাটা তুমি পাবে সেটাকে তুমি অন্য কোথাও বিনিয়োগ করতে পারো। তুমি 1 লাখ টাকা দিয়ে মাছ প্রকল্পে বিনিয়োগ করতে পারো, বা কিছু অটো ছেড়ে দিতে পারো, বা তুমি নার্সারির প্রজেক্টে গাছ টাছ এগুলোতে ইনভেস্ট করতে পারো। তার মানে 1 বছর পরে এই 1 লাখের বেশি তুমি উঠিয়ে নিয়ে আসতে পারবে। এটা হলো বিনিয়োগের সুযোগ। এরপর আসো মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি মানে হলো ইনফ্লেশন। আমাদের দেশে এখন যেটা ঘটতেছে সেটা হলো ইনফ্লেশন। পেঁয়াজের বাজারে কিন্তু খুব বড় ইনফ্লেশন কিছুদিন আগেও গিয়েছিল, এখন একটু বাজার হয়তো স্বাভাবিক হয়েছে। আলুর বাজারে আমরা ইনফ্লেশন দেখেছি। ইনফ্লেশন মানে হলো দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিকে ইনফ্লেশন বলে। প্রাইস হাইক মানে দিনকে দিন মানে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাচ্ছে, এটাকে বলে মুদ্রাস্ফীতি। যখনই দেশে মুদ্রাস্ফীতি হবে তখন মানুষের পারচেজিং পাওয়ার বা মানুষের ক্রয় ক্ষমতাটা হ্রাস পাবে। মানুষের কাছে অনেক টাকা থাকবে কিন্তু সেই পরিমাণ জিনিস তারা কিনতে পারবে না যেটা আগে কিনতে পারত। এই মুদ্রাস্ফীতির ভয়ের কারণে মানুষ আজকের টাকাকে বেশি গুরুত্ব দেয়। কারণ ভবিষ্যতে যদি মুদ্রাস্ফীতি হয়, ওই যে ল্যাপটপে বাজারে যদি মুদ্রাস্ফীতি হয়, যেমন বাজেটে সরকার বলে দিল যে এখন থেকে আমদানিকৃত ল্যাপটপের উপরে 5% শুল্ক আরোপ করা হলো, তাহলে প্রত্যেকটা ল্যাপটপের কিন্তু দাম বেড়ে যাবে। এইটাকেই বলা হয় মুদ্রাস্ফীতি। তাহলে ভবিষ্যতে মুদ্রাস্ফীতি হলে তুমি কিন্তু আজকে যেই টাকা দিয়ে ওই জিনিসটা কিনতে পারতা, ভবিষ্যতে সেটা কিনতে পারবা না। এই সকল কারণেই আমরা বলছি যে অর্থের সময় মূল্য জানার প্রয়োজনীয়তা আছে। আজকের টাকাকে আমরা বেশি গুরুত্ব দেব, আজকের টাকা পাওয়ার উপরেই আমাদের বেশি প্রাধান্য থাকবে। আমরা আজকের টাকা কি গ্রহণ করব। অনেকেই আমাদের উত্তর সঠিক দিয়েছ। আন্নি, মৃত্তিকা বিশ্বাস, আমি আসলে সবাইটা দেখতে পাচ্ছি না, কিন্তু আমি সবাইকে রিপ্লাই করার চেষ্টা করছি যে সবার উত্তরই সঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে এই সমস্ত কারণে আমরা বলতে পারি যে আজকের টাকার মূল্য বেশি, আজকের টাকাই আমরা গ্রহণ করব, আমরা প্রেজেন্ট ভ্যালুকে বেশি গুরুত্ব দেব, কারণ আজকের 1 টাকা ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি মূল্য রাখে। এটাই হলো অর্থের সময় মূল্যের জানার প্রয়োজনীয়তা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 নম্বর শিক্ষণফল অর্জনের জন্য এখন আমরা 3 নম্বর টপিকটা দেখার চেষ্টা করব। এখানে আমাদের কি আছে? অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য। আমরা দুইটা কিন্তু বিষয় আজকে জানলাম। একটা হলো অর্থের বর্তমান মূল্য, যেটাকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু, আর একটা হলো অর্থের ভবিষ্যৎ মূল্য, যেটাকে আমরা বলি ফিউচার ভ্যালু। একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটা হলো ফিউচার ভ্যালু। এটা হলো প্রেজেন্ট ভ্যালু, আর এটা হলো ফিউচার ভ্যালু। তাহলে প্রশ্ন হলো প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু কি? অর্থের সময় মূল্যের সাথে কমন দুইটা টার্ম হলো প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু। আমরা এই যে অধ্যায়টা শুরু করলাম, এই অধ্যায়তে তোমরা অনেকবার এই টার্মটা শুনবা, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, অনেক কিছু শুনবা। প্রেজেন্ট ভ্যালু মানে হলো আজকের টাকা, তোমার হাতে যে আজকে টাকা আছে, ক্যাশ অ্যাট হ্যান্ড, তোমার হাতে যে আজকে টাকা আছে, আজকের টাকার মূল্য কি বলা হয়? প্রেজেন্ট ভ্যালু। অর্থাৎ ভবিষ্যতে তুমি যে টাকাটা পাবা ওইটার আজকের বাট্টাকৃত মূল্যকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু। আবারও বলতেছি, আজকের যে টাকা তোমার হাতে আছে এটাই তোমার প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য, অথবা ভবিষ্যতে যে টাকাটা তুমি পাবে সেইটার আজকের মূল্যকে আমরা বলবো বর্তমান মূল্য। আর এই যে বর্তমান মূল্য আমরা বের করি, বর্তমান মূল্য বের করার প্রক্রিয়াকে বলা হয় ডিসকাউন্টিং বা বাট্টাকরণ। বর্তমান মূল্য বের করার প্রক্রিয়াকে বলা হয় ডিসকাউন্টিং বা বাট্টাকরণ। তার মানে আমরা বলতে পারি দ্য প্রসেস বাই হুইচ উই ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু ইজ কল্ড ডিসকাউন্টিং। অর্থাৎ বর্তমান মূল্য নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় ডিসকাউন্টিং বা বাট্টাকরণ। আমরা বলতে পারি বাট্টাকরণ পদ্ধতিতে যে মূল্য পাওয়া যায় তাকে বর্তমান মূল্য বলে, আজকের যে মূল্য সেটা বর্তমান মূল্য, ভবিষ্যতে প্রাপ্য অর্থের আজকের বাট্টাকৃত মূল্যকে বলে বর্তমান মূল্য। এখন আসো ভবিষ্যৎ মূল্য কি?
ভবিষ্যৎ মূল্য মানে আজকের টাকা না, ভবিষ্যৎ মূল্য হলো ক্যাশ উইল বি রিসিভড অ্যাট ফিউচার স্পেসিফিক ডেট অথবা ফিউচার স্পেসিফিক পিরিয়ডে, ভবিষ্যতের কোনো তারিখে তুমি যে টাকাটা পাবে সেটা হলো তোমার ভবিষ্যৎ মূল্য। যেমন তুমি আজকে ব্যাংকে টাকা রাখলা, এটা হলো তোমার আজকের মূল্য মানে বর্তমান মূল্য। তুমি 3 বছর পর ব্যাংক থেকে টাকা উঠাবা, ওইটা হলো তোমার ভবিষ্যৎ মূল্য। তার মানে আমরা বলতে পারি ভবিষ্যতে প্রাপ্য অর্থকে বলা হয় ভবিষ্যৎ মূল্য, অথবা আজকের বিনিয়োগকৃত অর্থ ভবিষ্যতে যে টাকায় রূপান্তরিত হবে তাকে আমরা বলবো ভবিষ্যৎ মূল্য। আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় কম্পাউন্ডিং। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের প্রক্রিয়াকে বলা হয় কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ। দ্য প্রসেস বাই হুইচ উই গেট ফিউচার ভ্যালু ইজ কল্ড কম্পাউন্ডিং। আমরা বলতে পারি চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে যে মূল্য পাওয়া যায় তাকে আমরা ভবিষ্যৎ মূল্য বলি। তাহলে এটা হলো আমাদের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কি, এবং বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্যর নির্ণয়ের প্রক্রিয়াকে কি বলা হয় সেটা আমরা আজকে জানলাম। এরপর আসো সময়রেখা। সময়রেখা মানে হলো টাইম লাইন। সময়রেখা মানে হলো টাইম লাইন। টাইম লাইন মানে হলো অর্থের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য যেই রেখায় দেখানো হয় তাকে আমরা সময়রেখা বা টাইম লাইন বলি। যেমন আমি একটা টাইম লাইন অঙ্কন করি, আমি একটা টাইম লাইন অঙ্ক করলাম, এটা হলো আমাদের বর্তমান মূল্য আর এটা হলো আমাদের ভবিষ্যৎ মূল্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখার চেষ্টা করো। আমি কিন্তু একটা সময়রেখা আঁকার চেষ্টা করলাম। অর্থের যে দুইটা মূল্য, অর্থের সময় মূল্যের সাথে মানে সম্পর্কিত যে দুইটা টার্ম, একটা হলো প্রেজেন্ট ভ্যালু পিভি আর একটা হলো ফিউচার ভ্যালু মানে এফবি, এইটা যে রেখার মাধ্যমে দেখানো হয় সেটাকে আমরা বলি টাইম লাইন। যেমন তুমি আজকে হয়তো বিনিয়োগ করছো 1000 টাকা, তুমি 3 বছর পর হয়তো টাকাটা উঠাবা, তখন তুমি পাবা হয়তো 1331 টাকা। সে ফর এক্সাম্পল আমরা ধরলাম তুমি ব্যাংকে আজকে 1000 টাকা ইনভেস্ট করছো বা ব্যাংকের কোনো সঞ্চয় হিসাবে বা কোনো স্থায়ী হিসাব যেটাই হোক, তুমি 1000 টাকা ব্যাংকে রাখছো, ব্যাংক তোমাকে 3 বছর পর 1331 টাকা দিবে। তাহলে এই সময়রেখার মাধ্যমে আমরা ভবিষ্যৎ মূল্য দেখাইছি, এই সময়রেখার মাধ্যমে আমরা বর্তমান মূল্য দেখাইছি। তার মানে যেই রেখায় অর্থের সময় মূল্যের বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য দেখানো হয় তাকে অর্থের সময় মূল্যের সময়রেখা বলে। এবং জিরো মানে হলো তুমি প্রথমেই যেই ইনভেস্টটা করবা, আর এগুলো হলো সব তোমাদের ফিউচার ভ্যালু। তাহলে সময়রেখা কি এটা আমরা আশা করি ভালো করে শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছি। এখন আসো ক্যালকুলেটর নিয়ে আমি কিন্তু তোমাদেরকে বসতে বলছিলাম, অবশ্যই সবাই ক্যালকুলেটর নিয়ে বসবা। আমরা এখন জানবো সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি। একটা হলো সরল সুদ আর একটা হলো চক্রবৃদ্ধি সুদ। এই দুইটা জিনিস আমাদের খুব ভালো করে শিক্ষার্থী বন্ধুরা এখন জানতে হবে, কারণ এখান থেকে প্রায় কিন্তু আমাদের এমসিকিউ পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা দুইটা সুদ জানবো, একটা হলো আমাদের সরল সুদ। আমরা প্রথমে জানবো সরল সুদ, যেটাকে আমরা বলি সিম্পল ইন্টারেস্ট। সরল সুদকে আমরা কি বলি শিক্ষার্থী বন্ধুরা? সিম্পল ইন্টারেস্ট। এই সরল সুদটা কি এটা বের করার আগে আমরা একটু ক্লাস 7-8-এ চলে যাই। তোমরা ক্লাস 7-8-এ খুব সম্ভবত এই সূত্রটা পড়ছো, PNR। দেখো তো কে কে পড়ছো, আমাকে একটু কমেন্টসে জানাও। সরল সুদের এই সূত্রটা কে কে পড়ছো আমাকে একটু কমেন্টসে জানাও দেখি। সরল সুদের এই সূত্রটা PNR আমি কি আর একটু বড় করে লিখব? ক্লাস 7-8-এ আমরা একটু চলে যাই। PNR একটু মনে করার চেষ্টা করো। অনেকেই আমার ধারণা, হ্যাঁ আন্নি উত্তর দিয়েছে, পড়ছি। হ্যাঁ আন্নি, তোমাকে ধন্যবাদ। ক্লাস 7-8-এ খুব সম্ভবত পাটিগণিতে সরল সুদ কষা অধ্যায়ে এই সূত্রটা আছে। সোয়েব আল হাসান সে উত্তর দিয়েছে, পড়ছি। হ্যাঁ আন্নি আর একটা উত্তর দিয়েছে মুনাফার অঙ্ক। হ্যাঁ সরল সুদ কষায় আমরা যখন মুনাফার অঙ্ক নির্ণয় করেছি তখন কিন্তু আমরা এই PNR এই সূত্রটা আমরা পড়েছি এবং দেখেছি। আজকে সেই সুদের অঙ্কটাই আমরা একটু দেখব, সরল সুদ কষার সেই অঙ্কগুলো যেগুলো আমরা ছোটবেলায় দেখে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমরা একটু খেয়াল করার চেষ্টা করো। আমি এখন এই সরল সুদ কষার এইটাই তোমাদেরকে আবার বোঝানোর চেষ্টা করব। হাবিবুল্লাহ উত্তর দিয়েছে, ফারদিন উত্তর দিয়েছে, অনেকে উত্তর দিয়েছে, ধন্যবাদ তোমাদেরকে।
এই যে আমরা পিএনআর যে সূত্রটা আমরা ক্লাস 7-8 দেখে এসেছিলাম, ওইটাই কিন্তু আসলে সরল সুদ। ওখানে তোমাদের মনে আছে কিনা, ওখানে পি মানে ছিল আমাদের আসল টাকা, পি মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট বা আসল ছিল, এন মানে ছিল আমাদের বছর বা সময়, এন মানে আমাদের কি ছিল, বছর বা সময়, আর আর ছিল আমাদের রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। একটু মনে করার তোমরা চেষ্টা করো। এই যে পিএনআর, যেটা আমরা ক্লাস 7-8 সরল সুদ কষা বা মুনাফার অঙ্কে করেছি, ওইটাই কিন্তু ছিল আমাদের সরল সুদ, যেটা আমরা পিএনআর এই সূত্রের মাধ্যমে এই সিম্পল ইন্টারেস্ট বা আয় নির্ণয় করেছিলাম। যেখানে আমাদের পি মানে ছিল আসল, মানে আসল টাকা, ক্যাপিটাল। এন মানে ছিল আমাদের নাম্বার অফ পিরিয়ডস, মানে টাইম, কত সময়, বছর দিয়ে সাধারণত আমরা প্রকাশ করেছি। আর মানে ছিল আমাদের রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার। এই সূত্রের মাধ্যমে আমরা বের করছি আমাদের সরল সুদ। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ সিম্পল ইন্টারেস্ট? সরল সুদ মানে হলো প্রতি বছর আসলের উপরে নির্দিষ্ট হারে যে সুদ ধরা হয় তাকে বলা হয় সরল সুদ। আবারও বলতেছি, আসল টাকার উপরে নির্দিষ্ট হারে যে সুদ ধরা হয় তাকে বলা হয় সরল সুদ। যেমন আমি যদি উদাহরণস্বরূপ তোমাদের এইটা একটু ব্যাখ্যা করি, ধরো তোমাদের আসল টাকা আছে, উদাহরণস্বরূপ আমি বলি 1000 টাকা, ধরো আসল টাকা আছে 1000, তোমাদের বছর আছে ধরো 5 বছর, আর সুদের হার আছে ধরো মনে করো 10%। অর্থাৎ তুমি কোথাও 1000 টাকা জমা দিলা, সেখান থেকে তুমি 10% সরল সুদ পাবে, এবং এইটা তুমি 5 বছরের জন্য পাবে। হ্যাঁ, এরকম একটা উদ্দীপক, তুমি কোথাও 1000 টাকা জমা দিলা, সেখানে তুমি 10% ইন্টারেস্ট রেটে সুদটা পাবে, সুদের হার, এবং এটা তুমি 5 বছর ধরে পাবে। তাহলে প্রশ্ন হলো, এখানে আই মানে সরল সুদ কত? তাহলে আমরা যদি আসল টাকা বসাইলাম 1000, এন হলো আমাদের 5, আর সুদের হার 10%, তাহলে যদি আমরা এইটা টোটালটা ক্যালকুলেট করি, তাহলে আমাদের টাকা আসবে 500 টাকা। অর্থাৎ আমাদের এখানে সরল সুদ হলো কত শিক্ষার্থী বন্ধুরা? 500 টাকা। অর্থাৎ আমরা এই যে 5 বছরে যে টাকাটা পাবো সেটা হলো 500 টাকা। এখন এখানে দেখো, তুমি কিন্তু প্রতি বছরই কিন্তু 100 টাকা করে পাচ্ছ। দেখো, প্রতি বছরই কিন্তু তুমি এখানে কি 100 টাকা করে পাচ্ছ। এখানে 5 বার তুমি এই 100 টাকাটা পাবে, 100 100 100 100 এভাবে, এবং 5 বছরের সুদটা তুমি একত্রে যোগ করছো, তোমার মোট টাকা হলো 500 টাকা। এখন এই যে প্রতি বছরে যে তুমি সমানভাবে টাকাটা পাইলে, এখানে কিন্তু তুমি সুদটা পাইলে কি নির্দিষ্ট, সুদটা পাইলে নির্দিষ্ট। অর্থাৎ এখানে এই আসল টাকা মানে এই যে 1000 টাকা, এই 1000 টাকার উপরে কিন্তু তুমি নির্দিষ্ট হারে সুদ পাইলা। কত বছর ধরে পাইলা? 5 বছর। এটাই হলো সরল সুদ। এখন যদি আমি জানতে চাই যে এখানের মোট আমাদের ভবিষ্যৎ মূল্য কত, বা এখান থেকে আমি মোট কত টাকা পাবো, তাহলে সূত্র হইল, আমরা আসল টাকা কত আমাদের, আর হলো আমাদের এখান থেকে আমাদের সুদ কত আসছে, এই দুটো যদি আমরা যোগ দেই, তাহলে আমাদের এখান থেকে সুদ আসলে আমরা মোট কত টাকা পেতে যাচ্ছি সেটা কিন্তু আমরা বের করতে পারবো। যেমন আমাদের সুদ হলো 500 টাকা, আসল হলো আমাদের 1000 টাকা, তাহলে এই বিনিয়োগ থেকে আমরা সরল সুদে মোট ভবিষ্যৎ মূল্য পাবো 1500 টাকা। 1000 টাকা হলো আমাদের এই আসল টাকা, আর সরল সুদ মোট আমরা পেয়েছি 500 টাকা, তাহলে মোট হলো 1500 টাকা। প্রত্যয় উত্তর দিয়েছো, জি স্যার। প্রত্যয় তোমাকে ধন্যবাদ। অনেকেই আমাদের সাথে এখন নতুন করে যুক্ত হইছো। প্রত্যয় সূত্র লিখেছে, প্রত্যয়ের উত্তর সঠিক। অর্পিতা দাস উত্তর, অনেকে উত্তর দিয়েছে, আমি সবারটা আসলে এখন দেখতে পাচ্ছি না, আমি কারণ আসলে আমার এখানে কিছুটা ডিলে করে তোমাদের উত্তরগুলো আসে। যাই হোক, তাহলে আমরা সরল সুদ কি এবং সরল সুদের মাধ্যমে কিভাবে আমরা ভবিষ্যৎ মূল্য বের করব আমরা সেটাও শিখলাম। এখন আমরা শিখব চক্রবৃদ্ধি সুদ কি। সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ দুইটা কিন্তু আলাদা। সরল সুদকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, আর চক্রবৃদ্ধি সুদকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। এখন আমরা শিখব চক্রবৃদ্ধি সুদ কি, বা চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করা হয়। চক্র শব্দটার মানে কিন্তু আমাদের পরিচিত। চক্র মানে কি? চক্র মানে হলো এক একটা মানে পাক বা এক একটা চক্রাকার, মানে এটা সাইকেলিং হারে বাড়ে। চক্রবৃদ্ধি সুদ মানে হলো এটা সাইকেলিং হারে বাড়ে, এটা বাড়তে থাকে। চক্রবৃদ্ধি সুদ হলো প্রতি বছর এখানে
সুদের পরিমাণ সমান থাকবে না। আমরা কিন্তু সরল সুদের ক্ষেত্রে কি দেখেছিলাম? সরল সুদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম প্রতি বছর আমাদের সুদটা কিন্তু নির্দিষ্ট ছিল, বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর সুদটা নির্দিষ্ট থাকবে না, এটা কিন্তু চক্রাকারে বাড়বে। এখন প্রশ্ন হলো তাহলে হোয়াট ইজ কম্পাউন্ড ইন্টারেস্ট? চক্রবৃদ্ধি সুদ কি? চক্রবৃদ্ধি সুদটা বলতে বোঝাচ্ছে এখানে বর্ধিত সুদাসলের উপরে যখন সুদটা ধরা হবে ওই সুদকে আমরা বলবো চক্রবৃদ্ধি সুদ। অর্থাৎ প্রতি বছর আসলের উপরে যে সুদটা আমাদের বের হয় ওইটা আমাদের সুদটা আবার আসলের সাথে যোগ করে আমাদের যে নতুন সুদাসল পাবো ওইটার উপরে যে সুদ ধরা হবে সেটাকে আমরা বলি চক্রবৃদ্ধি সুদ। তার মানে আমরা সংক্ষেপে বলতে পারি বর্ধিত সুদ আসলের উপরে যেই সুদটা ধরা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে, অথবা প্রতি বছর সুদ আসলের সাথে যুক্ত হয়ে নতুন সুদ আসলের উপরে যেই সুদটা ধরা হয় তাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলবো। যেমন আমি উদাহরণস্বরূপ বলি, একটু আগে যে আমরা অঙ্কটা দেখেছিলাম, ধরো এখানে ধরো এখানে প্রথম বছরে তোমার এখানে আসল ছিল 1000 টাকা, আমাদের সুদের হার ছিল 10%, এটা ছিল আমাদের প্রথম বছর। তাহলে প্রথম বছরে আমাদের সুদ হলো কত? 100 টাকা। প্রথম বছরে আমাদের সুদ হলো কত? 100 টাকা। তাহলে আমরা একটু আগে বলেছিলাম যে চক্রবৃদ্ধি সুদের সিস্টেম কি? চক্রবৃদ্ধি সুদের সিস্টেম হলো প্রতি বছর সুদ আসলের উপরে যুক্ত হয়ে, প্রতি বছর সুদ কি হবে? আসলের উপরে যুক্ত হয়ে বর্ধিত সুদ আসলের উপরে সুদ ধরা হবে। তাহলে এখানে সুদ হলো 100 আর আসল হলো 1000। তাহলে আমরা দ্বিতীয় বছরে আমাদের বর্ধিত সুদ আসল কত পাবো? 1100। এইটার উপরে আমরা কি করব? 10% ধরব। ঠিক আছে, এইটার উপরে আমরা কি করব? 10% ধরবো। তাহলে এখানে আমাদের দ্বিতীয় বছরে মোট সুদ বের হবে 110 টাকা। আমরা যদি তৃতীয় বছরের কথা চিন্তা করি তাহলে তৃতীয় বছরে আমাদের মোট কত হবে? 1220 টাকা, 1100 আর 120, 1220 টাকার উপরে আমরা 10% ধরবো। এখন প্রশ্ন হলো এই 1220 টাকা কোথা থেকে আসলো? এখানে আমাদের আসল টাকা হলো 1100 আর এখানে আমাদের ওই বছরের সুদ হলো 100 টাকা, 110 টাকা। আমরা এই দুইটা কি করছি? যোগ করছি। কারণ চক্রবৃদ্ধি সুদ মানেই হলো প্রতি বছরের সুদ আসলের সাথে যুক্ত হয়ে বর্ধিত সুদ আসলের উপরে আমরা সুদটা ধরবো। তাহলে এখানে যদি আমরা এই বছরে আবার যদি আমরা সুদটা বের করি, তৃতীয় বছরে আমাদের যদি সুদটা বের করি 1220 গুণ 10%, তাহলে আমাদের বের হবে 122 টাকার মতো আমাদের বের হয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে দেখো আমরা যদি এখন এইটা টোটালটা যোগ করি তাহলে টোটাল আমাদের কত আসছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখানে একটু ভুল আছে, এটা হবে 1210 টাকা শিক্ষার্থী বন্ধুরা, এটা হবে 1210। আর এখানে আমাদের সুদটা আসছে 121 টাকা, এখানে আমাদের 121 টাকা আসছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। তাহলে আমাদের মোট সুদ কত আসছে? আমাদের মোট সুদ আসছে 331 টাকা। দেখো চক্রবৃদ্ধি আকারে মোট সুদ আসছে 331 টাকা। তাহলে আমরা যদি জানতে চাই যে 3 বছর পরে আমাদের মোট ভবিষ্যৎ মূল্য কত আসছে, যদি আমরা এখানে জানতে চাই যে 3 বছর পরে আমাদের মোট ভবিষ্যৎ মূল্য কত হবে, তাহলে এটা কেমনে বের করব? আমাদের আসলের সাথে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি আমরা যোগ দেই তাহলে আমাদের বের হবে 1331 টাকা। তোমরা একটু বোঝার চেষ্টা করো শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে কিন্তু আমাদের প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, এখান থেকে কিন্তু প্রায়শই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে আমি তোমাদেরকে যে কথা এখন বলতে যাচ্ছি সেটা হলো চক্রবৃদ্ধি সুদ মানে হলো এখানে কি হয়েছে দেখো, প্রতি বছর কিন্তু এই চক্রবৃদ্ধি সুদটা কিভাবে বের হয়েছে? চক্রাকারে কিন্তু বাড়ছে। সরল সুদের ক্ষেত্রে কি ছিল? সরল সুদের ক্ষেত্রে কিন্তু প্রতি বছরই আমাদের 100 টাকা ছিল, প্রতি বছর সমান। সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর টাকাটা ছিল সমান, নির্দিষ্ট সুদ। বাট ইন কেস অফ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের কি হয়েছে? প্রত্যেক বছরই দেখো আসলের সাথে সুদ যুক্ত হয়েছে। দেখো প্রত্যেক বছর আসলের সাথে নতুন সুদ যুক্ত হয়েছে। এখানেও কিন্তু দেখো
এই আসলের সাথে নতুন সুদ এভাবেই চলতে থাকবে। এইখানে সিস্টেমটা যেটা ঘটছে সেটাই হলো চক্রবৃদ্ধি সুদ, অর্থাৎ আসলের সাথে সুদ যুক্ত হয়ে নতুন সুদ আসলের উপরে যে সুদটা ধরা হয় তাকে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি। এখন এখানে আমরা 3 বছরের জন্য অঙ্কটা করছি, কিন্তু পরীক্ষায় যদি তোমাকে এরকম বলতো যে 20 বছরের জন্য সরল সুদ তোমাকে ধরতে হবে এবং 20 বছর পরে তুমি মোট কত টাকা পাবে, এটা যদি আমাদেরকে বের করতে বলতো তাহলে কিন্তু এভাবে বারবার করা আমাদের পক্ষে সম্ভব ছিল না এবং সম্ভব হবেও না। এই বারবার করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্যই ফিনান্স কিছু সূত্র আবিষ্কার করেছে। ফিনান্স অর্থের সময় মূল্য এই অধ্যায়ে তার কিছু চক্রবৃদ্ধি সুদ বের করার বা চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য বা ভবিষ্যৎ মূল্য বের করার জন্য কিছু সূত্র বের করছে। সেই সূত্রগুলোই আমরা এই অধ্যায়ে দেখার চেষ্টা করব। যেমন আমি তোমাদেরকে মাত্র যে সূত্রটা লেখাই দিছিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র, সেটাই কিন্তু এইভাবে বের করা যায়। এইটাই হলো চক্রবৃদ্ধি সূত্র বা চক্রবৃদ্ধি সুদ বের করার আধুনিক ফরম্যাট বা চক্রবৃদ্ধি ধারণা বা চক্রবৃদ্ধি সুদ বের করার জন্য বা চক্রবৃদ্ধি সুদ বা চক্রবৃদ্ধি সুদের পর যে ভবিষ্যৎ মূল্য, এই ভবিষ্যৎ মূল্য বের করার যে সূত্র সেটা আমরা এভাবে বের করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব এই সূত্রের মাধ্যমে। আমরা পরে দেখব। তাহলে আমরা আজকে কি জানলাম? একটা জানলাম সরল সুদ। সরল সুদ সাধারণত পোস্ট অফিস বা সঞ্চয়পত্রের ক্ষেত্রে ধরা হয়, ডাকঘর সঞ্চয়পত্র বা সঞ্চয়পত্রের ক্ষেত্রে সরল সুদটা ধরা হয়। আর এই যে চক্রবৃদ্ধি সুদ, সুদটা সাধারণত ধরা হয় ব্যাংকে, কমার্শিয়াল ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকে এই চক্রবৃদ্ধি সুদের ধারণা প্রয়োগ হয়। তাহলে সরল সুদ কোথায় ধরা হয়? পোস্ট অফিস বা সঞ্চয়পত্রের ক্ষেত্রে বা পোস্ট অফিসের ক্ষেত্রে সরল সুদ তারা ফলো করে। আর চক্রবৃদ্ধি সুদটা কোথায় ফলো করে? চক্রবৃদ্ধি সুদটা ফলো করে ব্যাংকের ক্ষেত্রে। তো এই চক্রবৃদ্ধি সুদ আমরা এই সূত্রের মাধ্যমে দেখাবো। এই যে সূত্র, এই সূত্রের আলোচনা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আলোচনা করার চেষ্টা করব শিক্ষার্থী বন্ধুরা। আর তোমরা আর একটা কথা একটু মনে রাখো যে তোমাদের বাড়ির কাজ যে দেই, এই বাড়ির কাজ কিন্তু সবাই করো না। এই বাড়ির কাজগুলো তোমরা করার চেষ্টা করবা। আজকে তোমাদের আমি বাড়ির কাজ দিচ্ছি পৃষ্ঠা 192 পৃষ্ঠার 9 নম্বর কর্মপত্র। আবারও বলতেছি, পৃষ্ঠা 192 পৃষ্ঠা 9 নম্বর কর্মপত্র। এইটা সবাই বাসায় থেকে করে নিয়ে আসবা। এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আর আগে যে বাড়ির কাজ দিছিলাম সবাই কিন্তু বাড়ির কাজ ঠিকভাবে করো নাই। যারা করছো, যেমন নাহিদ হাসান, তার বাড়ির কাজ আমি পাইছি, আন্নির বাড়ির কাজ পাইছি, শোয়েব আল হাসানের পাইছি, হাবিবের পাইছি, নীলাদ্রি রয় এর অনেকের বাড়ির কাজ আমি পাইছি। আমি কয়েকজনের নাম বললাম, তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসটা আমরা শেষ করব। নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসবা। নেক্সট ক্লাসে আমরা অঙ্ক শুরু করব। তাহলে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।